প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তো আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আসলে বাংলা ব্যাকরণের যে এতগুলো ছোট ছোট বা গুরুত্বপূর্ণ টপিক বা যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের যে বাংলা ব্যাকরণ অংশের যে প্রশ্নগুলো আসে, তো আমরা এগুলো এখানে আলোচনা করি। তো আসলে আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আসলে এটা আমাদের কাজে লাগে, বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে যেটার উচ্চারণটা কি হবে। তো আমরা আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ আপনারা দেখতে পারতেছেন যে আমরা আজকে দেখার ট্রাই করব যে আসলে অধ্বনির উচ্চারণ বা এটার উচ্চারণের কিছু রুলস আছে, আমরা আসলে এটা দেখি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। তো দেখেন, অধ্বনির উচ্চারণ আমরা জানি যে এই ধ্বনিটার উচ্চারণ হয় সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে আপনার সংবৃত, আর একটা হচ্ছে আপনার বিবৃত। একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। তাহলে এবার আমরা একটু দেখার ট্রাই করব যে সংবৃত উচ্চারণটা কেমন আর বিবৃত উচ্চারণটা কেমন। আপনার যদি এর উচ্চারণ যদি আপনার কখনো ও এর মতো হয় আর এখানে, তাহলে এটা আপনার হচ্ছে সংবৃত। আর যদি এর উচ্চারণ যদি আপনার এর মতনই থাকে তাহলে সে হয়ে যাচ্ছে কি বিবৃত। মূল কথা হচ্ছে যে আমরা যখন উচ্চারণ করব, সেই এর উচ্চারণটা আপনাকে দেখতে হবে যে এর মতনই থাকতেছে না ও হয়ে যাচ্ছে। যদি আপনার ও হয়ে যায় তাহলে সেটা নিঃসন্দেহে আপনার হয়ে যাচ্ছে সংবৃত। আর যদি এর উচ্চারণ যদি এর মতনই থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে বিবৃত। আমি দেখো দুটো উদাহরণ দিচ্ছি, দিলে হয়তো বা আই হোপ আপনাদের এই কনফিউশনটা থাকবে না। যেমন আমি যদি বলি আপনাকে অতি, তাহলে আমরা যখন অতি উচ্চারণ করি নিঃসন্দেহে কিন্তু আমরা অতিকে বলি অতি, তাহলে এখানে কিন্তু ও আসতেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের বিবৃত। আর যদি আমি এখানে বলি অনেক, তাহলে কি অনেকের উচ্চারণ কি আমরা অনেকেই বলি না? অবশ্যই অনেকেই বলি, কারণ আমরা কিন্তু অনেক বলি না, আমরা বলি অনেক। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যেটা বিবৃত হবে সেটা আসলে এর উচ্চারণটা অই থাকবে, আর যেটা সংবৃত হবে সেটা অবশ্যই আপনার ও উচ্চারণ হয়ে যাবে। তো আসলে এটা হচ্ছে অধ্বনির উচ্চারণের দুইটা রূপ। তো আমরা এখন সরাসরি রুলসে চলে যাচ্ছি। দেখেন, তো আমরা এক নম্বর যে আমরা কিছু নিয়ম এখানে আপনাদের বলে দিব, আপনারা দেখবেন যে আসলে প্রথম রুলসটা হচ্ছে ধ্বনির পরে বা বর্ণের পরে যদি আপনার এরপর যদি রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ এই কার চিহ্নগুলো থাকে, মানে এই চারটা যদি থাকে, তাহলে এই অধ্বনির উচ্চারণটা আমাদের হয়ে যাবে ওকারের মতো। এখানে যদি বলো যে দাদা এটা সংবৃত হবে, হ্যাঁ হবে, সংবৃত মানেই তো ইকুয়াল টু ও। তাহলে আমরা কি দেখলাম, শব্দের শুরুতে বর্ণের পর বা অধ্বনির পরে যদি আমাদের হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ থাকে, তাহলে নিঃসন্দেহে এই এর উচ্চারণটা হয়ে যাবে আমাদের ওকার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি এক্সাম্পল দিতে যাই আপনাদের, যেমন আমি বললাম অতি, একটু আগে আমি যেটা লিখেছিলাম অতি, তারপর বললাম নদী, তারপর বললাম আপনার যেমন হতে পারে অনু। তাহলে একটু লক্ষ্য করো। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু অটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ অটা দেখা যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে আমি এর জন্য আমি ও দেব, তাহলে অতি। নদী, আপনারা জানেন যে বাংলা উচ্চারণের ক্ষেত্রে সাধারণত একটি ব্যঞ্জনের সঙ্গে একটি অধ্বনি সাধারণত লুকায়িত অবস্থায় থাকে। তাহলে নিঃসন্দেহে আমরা এই যখন নদী যখন উচ্চারণ করতেছি তখন কিন্তু নিঃসন্দেহে আসতেছে। তো যেহেতু আসতেছে, তাহলে আমাকে এখানে তো যদি স্পষ্ট থাকার কারণে আমি ও দিয়েছি, অন্য একটা ব্যঞ্জনের সাথে অটা লুকায়িত অবস্থায় আছে, তাহলে নিঃসন্দেহে আমাকে কি করতে হবে, দুই। বুঝতে পারছেন? তারপর যেমন আমি যদি বলি অনু, সেম কাহিনী, তাহলে আমরা এখানে ও নয়স্যকারে অনু হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল হচ্ছে আমাদের এক নম্বর রুলস, যে যদি এর পরে যদি আমাদের হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বকার দীর্ঘকার থাকে,
তাহলে আদ্য অ এর উচ্চারণটা আমাদের ওকার হয়ে যাবে। আমরা 2 নম্বরটা যদি একটু দেখার ট্রাই করি, 2 নম্বরটা যদি আমরা দেখার ট্রাই করি, বলা হচ্ছে যে অ এর পর যদি আমাদের জ ফলা থাকে, কি থাকবে? জ ফলা থাকে, তাহলে কি হবে? অ এর উচ্চারণটা আমাদের কি হবে? ওকার হবে। তার মানে কি, আপনার অ এর পরে আপনার জ ফলা রাখতে হবে। যেমন আমি বললাম গদ্য, আমি বললাম পদ্য, আমি বললাম অত্যাচার। আমি এই 3টা জিনিসকে আপনাদের দেখাই দিচ্ছি। আমি বলেছি অ এর পরে যদি আপনাদের জ ফলা থাকে, তাহলে দেখেন তো এখানে জ ফলা আছে না, তাহলে আমি এটা কি বলেছি? ওকার হয়ে যাবে। তাহলে গ এর সাথে ও আছে, তাহলে নিঃসন্দেহে আমরা কি বলবো? গদ্য। প্রশ্ন হচ্ছে যে এখানে আর একটা বাংলা উচ্চারণ যখন আপনারা শিখবেন, হর্ষ দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা মাথায় রাখতে হবে যে কোথায় কোথায় হর্ষ দিবেন আর কোথায় কোথায় হর্ষ দিবেন না। আমরা কোনো শব্দ উচ্চারণ করতে যদি আমরা একবারে কোথাও থেমে যাচ্ছি, যেমন দেখেন গদ্য, আমি কিন্তু থেমে গেলাম, তো এই জায়গাটাতে আপনাকে হর্ষ দিতে হবে। আরো সহজ করে বলি, যদি আপনার অতিরিক্ত ব্যঞ্জনের সাথে যদি কখনো স্বর না থাকে, যেমন দেখেন তো এই ব্যঞ্জনের সাথে কি আছে যে গদ্দা, এই দয়ের সাথে কি আকার আছে, ওকার আছে, মানে নেই, যেহেতু স্বর নেই জন্য কিন্তু আমরা ব্যঞ্জনটাতে থেমে যাচ্ছি। যেমন আমি যদি বলি কল, যেমন আমি বললাম কল, তাহলে আমি কিন্তু লতে থেমে গেলাম। আর যদি আমি বলি যে কলা, আমি কিন্তু একদম বলতেছি কলা আ, এখানে কিন্তু যেহেতু এই ব্যঞ্জনের সাথে আমার একটা স্বর আছে, সুতরাং আমাকে টানতে হচ্ছে। আর যেখানে আপনার থেমে যাওয়া মানেই কি ওখানে স্বর নেই, তার মানে আমরা হর্ষ দেওয়ার নিয়মটা কি শিখলাম, যে যেখানে আপনার বর্ণ মানে একটা স্বর থাকবে না, একটা এক্সট্রা একটা ব্যঞ্জন থাকবে, সেখানে আমরা কি দেব? হর্ষ দেব। তার যেমন পদ্য, আমি তাহলে নিঃসন্দেহে বলতে পারি পদ্য, তাহলে এখানে হর্ষ হচ্ছে। যেমন গদ্য, তাহলে অত্যাচার, হর্ষ দিতে হবে, তা চার। ওকে, অত্যাচার। তাহলে আমাদের 2 নম্বর নিয়ম ছিল যে অ এর পরে যদি জ ফলা থাকে, তার জন্য আমরা কি দেব? অ এর উচ্চারণটা অবশ্যই আমাদের ওকার হবে। আমরা 3 নম্বর নিয়মে চলে যাচ্ছি। দেখেন আমি বলেছি অ এর পর যদি সংযুক্ত খ থাকে, তাহলে অ এর উচ্চারণ ওকার হবে। আচ্ছা, আমরা এটার জন্য সংযুক্ত খ, যেমন আমি বললাম রক্ষা, আমি বললাম যক্ষা, এরকম অনেক আছে, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। তো অ এর পর আমি র, অ আছে, রক্ষা, আমি বলেছি কিন্তু অ এর সাথে একটা ব্যঞ্জনের সাথে সাধারণত অটা লুকায়িত অবস্থায় থাকে, তাহলে এখানে অ আছে, তাহলে র এর সাথে আমার কি আছে? অ আছে। আমার সূত্র বলতেছে কি, অ এর পর যদি সংযুক্ত, হ্যাঁ সংযুক্ত খ আছে, তাহলে এই অটার উচ্চারণটা আমাকে কি করতে হবে? ওকার করতে হবে। তাহলে আমি কি বলতে পারি? রক্ষা। এখানে কি হর্ষ দিতে হবে, কারণ আমি বলতেছি রোগ, থেমে যাচ্ছি, বা কয়ের সাথে অতিরিক্ত কোনো স্বর নেই, তাহলে আমরা বলবো রক্ষা। যক্ষা, তাহলে আমরা বলতে পারি কি? যক্ষা। এখানে কেন হর্ষ হবে না? কারণ ক্ষয়ের সাথে একটা স্বর আছে, বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি যে অধ্বনির পরে যদি আমাদের সংযুক্ত খ থাকে, তাহলে নিঃসন্দেহে এর জন্য আমাদের এই অটার উচ্চারণটা অবশ্যই ওকার করতে হবে। আমরা যদি 4 নম্বরের কথা বলি, যে যদি আপনার অধ্বনি বা অবর্ণের পরে যদি আমাদের, বা অধ্বনিটার পরে, আমরা লিখে দিচ্ছি, একটু লেখেন, যে অধ্বনির পরে বা বর্ণের পরে, অধ্বনির পরে বা বর্ণের পরে যদি পরের বর্ণের সাথে, অবর্ণের পরের সাথে যদি রিকার যুক্ত ব্যঞ্জন থাকে, রিকার যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে এই অ এর উচ্চারণটা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে।
তাহলে আমরা যদি উদাহরণের সাহায্যে দেখার ট্রাই করি তাহলে মনে হয় আমাদের জন্য আরো ভালো হবে। আমি বললাম মসৃণ, আমি বললাম যকৃৎ। একটু লক্ষ্য করবেন, খুব সুন্দরভাবে বোঝাচ্ছি। বলেছি অধ্বনি বা বর্ণের পরে যদি আপনার রিকার যদি যুক্ত ব্যঞ্জন থাকে, রিকার যদি যুক্ত ব্যঞ্জন থাকে, দেখেন অ আছে, ম ম, ওকে, তারপরে দেখেন অ, এই যে যুক্ত ব্যঞ্জন মানে কি দুইটা ব্যঞ্জন যদি পাশাপাশি থাকে, তাহলে এই শ এর সাথে এটা যুক্ত ব্যঞ্জন হিসাবে আছে, তাহলে আমি কি বলেছি এই অ এর উচ্চারণটা কি হয়ে যাবে ওকার, তার মানে ম এর উচ্চারণটাকে আমাকে ওকার করতে হবে। আর একটা কথা বলি, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি মসৃণ। বিসর্গ দিতে হবে, বিসর্গ দিতে হবে, ভস দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে মানে উচ্চারণের ক্ষেত্রে আমি একটা আপনাদের কথা বলে রাখবো যে আসলে উচ্চারণটা আপনাকে যত ক্ষুদ্রতম অংশে নিয়ে যাওয়া যায় আপনাকে নিয়ে যেতে হবে। এইভাবে করলে আসলে আপনার উচ্চারণটা ভুল হবার কোনো ইয়ে থাকবে না, অবকাশ থাকবে না। তার মানে আমাকে যতটুকু দ্রুত শেষ করা বা যতটুকু টানা যাচ্ছে আমাকে অবশ্যই ততটুকু টানতে হবে। এই জন্যই কিন্তু আমি বললাম যে আমি কিন্তু এখানে এভাবে লিখতে পারতাম, একটু লক্ষ্য করবেন। মসৃণ কিন্তু এভাবে লিখলে যে ভুল হবে এমনটা না, এখানে কিন্তু আমাকে মসৃণ হয়ে যাচ্ছে। আর আমি যখন এভাবে ভাঙতেছি তখন কিন্তু আপনাকে উচ্চারণ করার সময় অবশ্যই মসৃণ, মসৃণ। তারপরে যকৃৎ, অবশ্যই আপনাকে যকৃৎ, ওকে, এখানে হর্ষ, এখানে আপনার হর্ষ দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের 4 নম্বর যে রুলসটা ছিল যে অ এর পরের বর্ণের সাথে যদি রিকার যুক্ত ব্যঞ্জন হিসাবে থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণটা কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। আমরা লাস্ট ওয়ান একটা এটা দিয়ে আমরা শেষ করব আজকে, যে অ এর পরে যদি আপনার রফলা বা অ এর সঙ্গে যদি রফলা থাকে তাহলে আমরা কি করব, অ এর উচ্চারণটা আমাদেরকে কি করতে হবে, ওকার করতে হবে। শিক্ষার্থী, আমি বলেছি অ এর পরে বলিনি, কিন্তু অ এর সাথে রফলা থাকবে প্রথমেই। যেমন আমি এখানে লিখতেছি, একটু দেখেন, আমি বললাম, যেমন আমি বলতে পারি প্রথম। আচ্ছা, এটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি যে দেখেন প্রথম, তার মানে প, এর সাথে কি অ আছে না? আমি তো বলেছি যে সাধারণত একটি ব্যঞ্জনের সাথে একটি অ থাকে, আপনি যখন উচ্চারণ করতে যাবেন অবশ্যই এখানে ও এর মতো পাচ্ছেন। তাহলে প্রথম, তাহলে এখানে আমার কি অ আছে না? প এর সাথে অ আছে, হ্যাঁ আমরা ওটা জানি এতক্ষণ যে পড়ে আসলাম। তার সাথে রফলাটা কি যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে? অবশ্যই রফলাটা যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে। তাহলে অবশ্যই আমাকে এটাকে ওকার করতে হবে, কারণ নিয়ম যা বলতেছে আমাকে তাই শিখতে হবে, বাংলা একাডেমি যে নিয়ম দিয়েছে আমাদের। তাহলে অবশ্যই আমরা কি বলবো, প্রথম। তাহলে এখানে আপনাকে হর্ষ দিতে হবে, এখানে হর্ষ দিতে হবে, ওকে। যেমন আমি যদি বলি গ্রহণ, প্রিয় শিক্ষার্থী, এখানে অবশ্যই আমাকে কি করতে হবে, গ্রহণ। তো আমার মনে হয় যে আসলে আমরা যদি এই 5টা নিয়ম যদি খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা খুব সহজেই শিখতে পারবো। এখানে কিন্তু আপনারা সুন্দর করে নোট করে নিতে পারেন যে অ এর পরে যদি আপনার হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার, দীর্ঘইকার থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণটা ওকার হয়ে যাবে। মানে এটা ব্যাকরণিক ভাষায় লিখতে গেলে আপনাকে তো একটু সামঞ্জস্য রাখতে হবে। জাস্ট আমি কিন্তু আপনাদের নিয়মটা বুঝাই দিলাম যে আসলে কিভাবে অ এর উচ্চারণটা হচ্ছে, ওর মতো হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি যে এই ক্লাসটি আপনার কাজে লাগবে এবং আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে আপনার যত ফ্রেন্ড আছে বা যত বন্ধু বান্ধব আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আশা করব সবাই আমার এই নতুন একটি চ্যানেল যে লার্নিং পয়েন্ট যে চ্যানেলটা আছে আমার, এটাকে সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো, আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।